থাইল্যান্ড সফর নিয়ে আজ সকাল 11:30টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত 24শে এপ্রিল ব্যাংকক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের সরকার প্রধান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুদেশের কর্মকর্তাদের জন্য ভিসা ছাড়ের চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি LOI স্বাক্ষর হয়। সফরকালে থাইল্যান্ডের রাজা রানীর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্যাংককে জাতিসংঘের এসকাপের 80তম অধিবেশনেও ভাষণ দেন তিনি। 6 দিনের সফর শেষে সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় এই অধিবেশন শুরু হবে। দ্বিতীয় অধিবেশন চলবে 9 মে পর্যন্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী গত 15ই এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যর বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতি মণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। জুনে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না। এর আগে 30শে জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে 5 মার্চ শেষ হয়। বিএনপি ধ্বংসের শত্রুর প্রয়োজন নেই, অভ্যন্তরীণ দ্বন্দ্বেই দলটির পতন ঘটতে শুরু করেছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের জনসভায় এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। তীব্র গরমের কারণে বিকেল 3টার সমাবেশ প্রধানমন্ত্রীর নির্দেশে 1.5 ঘন্টা পিছিয়ে শুরু করা হয় বিকেল 4:30টায়। বক্তব্যে মে দিবসের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন অধিকার নিশ্চিতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। সমালোচনা করেন বিএনপি জামায়াতের। গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে। রপ্তানি আইন সেটাও আজকে আমাদের শ্রমিক ভাইদের কল্যাণে অর্জিত হচ্ছে। বিএনপির দিন শেষ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন নিজেদের দ্বন্দ্বেই দলটি ধ্বংসের মুখে। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারেক রহমানের দুর্নিয়ন্ত্রিত রাজনীতি ব্যর্থ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা এখন মঞ্চ থেকেও দৌড়ে পালায়। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসে। কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। বলল কি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। ওবায়দুল কাদের বলেন মুখে গণতন্ত্রের কথা বললেও ফিলিস্তিনের পক্ষে ছাত্র আন্দোলন দমনে পুলিশি নির্যাতন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্দোলনের জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু অতি বাম কিংবা অতি ডানরাই নয়, গোটা দেশের মানুষই সরকার পরিবর্তন চায়। এই মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ সরকার। রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে অন্য নেতারা বলেন আন্দোলনে পরাজয় হয়নি বিএনপির, জনগণ এখনও তাদের সঙ্গে রয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে শ্রমিক দল। ঢাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেন সেখানে। বেলা 3টায় কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতারা। জ্যেষ্ঠ নেতারা দাবি করেন আন্দোলন প্রশ্নে পরাজিত হয়নি তাদের দল, মানুষ এখনো বিএনপির সাথেই আছে। বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার অন্যায়ভাবে
আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা পকেট ভারী করতেই তেল, গ্যাস সহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। দেশ চালাতে তারা পুরোপুরি ব্যর্থ। যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাদের সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝে না বোঝার ভান করেন। সমাবেশের পর নয়াপল্টন এলাকায় শোভাযাত্রা করে শ্রমিক দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে বিএনপি নেত্রীকে এভারকেয়ারে ভর্তি করা হয়েছে। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে কৃত্রিম লিভার সংযোজনের জন্য খালেদা জিয়াকে ফের বিদেশে নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। সর্বশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় দুদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চলে। চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট, লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের যে ব্যবস্থা, সেই সব সুযোগ যে সমস্ত দেশে আছে, বিশেষ করে জন হপকিন্সের মেডিকেল টিমও গত কয়েকদিন আগে তাদের সাথেও আমাদের মেডিকেল বোর্ডের মিটিং হয়েছিল। সেখানেও ওনারা একই জিনিস বলেছে যে তোমরা যত দ্রুত আনলে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণমাধ্যমের প্রতিবেদন, বেনজিরের বক্তব্য ও নিজস্ব অনুসন্ধান শেষে প্রকৃত সত্য বের করা হবে বলছে সংস্থাটি। টিআইবি বলছে, বেনজিরের প্রতি পক্ষপাতিত্ব করা হলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক নজির হয়ে থাকবে। একটি জাতীয় দৈনিকে অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এবং পরে আত্মপক্ষ সমর্থনের পর আলোচনায় আসেন সাবেক আইজিপি বেনজির। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, 5 তারকা হোটেলে শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির খবর, এসবের বেশিরভাগই অস্বীকার করেন বেনজির। তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের বৈধ আয়ের সাথে সম্পদের সামঞ্জস্যতা খুঁজতে হবে। অসামঞ্জস্যতা হওয়ার কারণে তিনি অপরাধ করেছেন বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তাকে জবাবদিহিতে আনতে হবে। সেই কারণে কিন্তু পুরো বিষয়টি, কিন্তু বাস্তবে সেটা আমরা কতটুকু দেখতে পাবো সেটা দেখার বিষয়। অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় দেবে না দুদক। একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন সেটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আবার শুরু হচ্ছে। সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানব সেবা নামে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন ডিবি প্রধান। অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি ও বিক্রির অভিযোগ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। জাল ডেথ সার্টিফিকেট, জমি দখলের মতো গুরুতর সব অভিযোগও রয়েছে বৃদ্ধাশ্রমটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। অসহায় দুস্থ মানুষের সেবার আড়ালে তার নানা অপকর্মের অভিযোগ এখন নেট দুনিয়ায় ভাইরাল।
আলোচনা সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিতর্কের মধ্যেই গ্রেপ্তার করা হলো মিল্টন সমাদ্দারকে। নারী পাচার ও শিশু নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে দাবি গোয়েন্দা পুলিশের। আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। মিল্টন এ পর্যন্ত 900 মরদেহ দাফনের দাবি করেছে। এ নিয়ে তদন্ত ও তার বিরুদ্ধে সব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছে ডিবি। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন, তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। ডিবি বলছে নিজের প্রয়োজনে টর্চার সেলে মানুষকে এনে অত্যাচার করতেন মিল্টন, এমনকি নিজের বাবাকেও পিটিয়ে অপকর্মের শুরু বলে দাবি গোয়েন্দা পুলিশের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে টানা তাপপ্রবাহ থেকে শিগগিরই স্বস্তি মিলছে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে ঢাকা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে দিনের তাপমাত্রা কমবে। আর রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 5 দিন দেশে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে। গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে তীব্র গরমে দুর্বিষহ জনজীবন। জীবিকার তাগিদে তীব্র উত্তাপের মধ্যেই কাজ করছে খেটে খাওয়া মানুষেরা। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে মারা গেছেন বেশ কয়েকজন। প্রচন্ড গরম, ইনকামও কমছে, আপনার এই রোদের মধ্যে কাজ কামও বেশি করুন না। বাইরে বের হব, ছাতা ছাড়া তো কোনো পর্যায়ে সম্ভব না। এমন রোদ, উপরে তাপ, আবার নিচে যে তাপটা পড়তেছে তাপটা উঠতেছে, কিছু করার নেই, ছাতা ছাড়া কোনো উপায় নেই। প্রচণ্ড রকমের গরম, কিন্তু তারপরেও আমরা কেউই শখের বসে রাস্তায় বের নেই, যার যার কাজের জন্য বের হয়েছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ও আশেপাশের এলাকায় সামান্য সময়ের জন্য বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা তেমন স্বস্তিদায়ক হবে না। ঢাকা বা এর আশেপাশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, সেটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা ঢাকা বা এর আশেপাশে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার থেকে সারা দেশে বৃষ্টি শুরু হলে থামবে তাপপ্রবাহ। কয়েকদিন স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে। সারা দেশব্যাপী তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং পরবর্তীতে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখের দিকে সবচেয়ে সারা দেশব্যাপী বৃষ্টিপাতের কারণে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। এই বৃষ্টিপাতটা আরও কিছুদিন কন্টিনিউ করবে, অর্থাৎ 4-5 দিন আরও কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে আরও 2 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে এসব এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে উঠে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বন্যার হুমকি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এতে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ ঝুঁকিপূর্ণ এলাকায় নদীগুলো দ্রুত প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 48 ঘন্টায় সীমান্তবর্তী জেলাগুলোতে প্রাক বর্ষার পানি প্রবাহ অতিক্রম করতে পারে। সীমান্ত লাগোয়া ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামীতেও অতি উষ্ণ গ্রীষ্মকাল চলমান থাকলে মোকাবেলায় লাগবে অন্যান্য দুর্যোগের মতো পূর্ব প্রস্তুতি। আর এই তাপপ্রবাহের আওতায় 70% মানুষই পড়বে বলে অনেকেই বলছেন কৃত্রিম বৃষ্টি, ক্লাউড সিডিং এর কথা। তবে এক্ষেত্রে বড় পরিসরে গবেষণাগার প্রয়োজন বলছেন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকেরা। নইলে রয়েছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ থাকছে মে মাসেও। এরই মধ্যে 1 মাসে দেশের গড় তাপমাত্রা প্রথমবারের মতো উঠেছে 37 ডিগ্রি সেলসিয়াসে। 76 বছরেও এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড নেই।
উত্তর পশ্চিম দিক থেকে ঢোকা এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সব জেলায়। এতে উচ্চ ঝুঁকিতে ২১ জেলার অধিবাসীরা। এই অতি উষ্ণ গ্রীষ্মকাল যদি প্রতি বছর আসে তা মোকাবেলায় লাগবে পূর্ব প্রস্তুতি। সে প্রসঙ্গে সামনে আসে কৃত্রিম বৃষ্টিপাত ও ক্লাউড সিডিং প্রসঙ্গ। এই নিয়ে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলছেন, এই প্রক্রিয়ায় সিলভার ও পটাশিয়াম আয়োডাইড ও কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাই বাংলাদেশে ক্লাউড সিডিং করতে গেলে চীনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে। আমাদের এই বৃহৎ অঞ্চলে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে যদি বৃষ্টিপাত ঘটানো হয় তাহলে তার বিরূপ প্রক্রিয়া অ্যানালাইসিস করতে হবে। ক্লাউড সিডিংয়ের ক্ষেত্রে চীন সবসময় এইসব কাজ করে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষতা এবং তার গ্রহণযোগ্যতা এবং তার ভেরিফিকেশন এবং যাচাইকরণের ক্ষেত্রে তাদের সাথে আমাদের বসা উচিত। এর বিপদের দিকটাও সামনে আনেন গবেষকেরা। তারা বলছেন, কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর আগে গাঙ্গেয় এ বদ্বীপ অঞ্চলের পরিবেশ প্রতিবেশের উপর কী প্রভাব পড়বে তা আগে খতিয়ে দেখতে হবে। এছাড়া সস্তা ও বেশি কার্যকর বলে এতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার করা হয়, যা পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। ন্যাচারাল তুলনায় এটা খুবই অল্প এবং ইফেক্টিভ হয় না, এবং এর জন্য অনেক খরচ। আবার হলো গিয়া কী দিয়ে ক্লাউড আপনি করতেছেন সেটার উপর নির্ভর করে। একসময় একটা কথা ছিল যে সালফার ডাইঅক্সাইড, কিন্তু সেটা আবার অন্য সাইড ইফেক্ট আছে, যার জন্য ক্লাউড সিডিংটা আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশ চিন্তা করা উচিত। প্রকৃতিকে আরও খোঁচাখুচি করে প্রকৃতির জয়ের মধ্যে দিয়ে, নিজের বীরত্বর মধ্যে দিয়ে যে প্রকৃতি তোষণ হয় না এবং তার বিপরীতে প্রকৃতি কীভাবে প্রতিশোধ নেয়, এইরকম একটা পর্যায়ে এই ক্লাউড সিডিংয়ের মতো চিন্তা থেকে আমরা অনেক দূরে থাকতে চাই। 1946-এর 13ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম বৃষ্টি নামানো হয় ক্লাউড সিডিংয়ের মাধ্যমে। সবচেয়ে বেশি কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় বিশ্বের চীন। এছাড়া মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ এ পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ। কোনো একটি এলাকায় এর মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত 10 থেকে 20 ভাগ বাড়ানো সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিল জুড়ে তাপপ্রবাহে একের পর এক রেকর্ড করেছে চুয়াডাঙ্গা। টানা 20 দিন সহ 26 দিন ছিল তাপপ্রবাহ। বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা সহ সমতলে লু হাওয়া বয়ে যাওয়ায় জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এপ্রিলের শেষ দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এপ্রিলের প্রথম দিন থেকে তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। মাঝে 7 থেকে 10 তারিখ 4 দিনের বিরতি। এরপর 11 থেকে 30 তারিখ পর্যন্ত টানা 20 দিন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে জেলার উপর দিয়ে। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বেড়েছে রোগী। হিট স্ট্রোকে মারা গেছেন অন্তত 4 জন। ঘরের ভিতরে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে কি আমাদের বেডশিট পর্যন্ত পুরো গরম, যে সেখানে যে আমরা একটু বসবো বা একটু শোবো, পানি খেতে যাচ্ছে, পানি অনবরত তুলেই যাচ্ছে, তারপরও কিন্তু পানি গরমই। কিছু তো করার নেই, এখন আল্লাহ পাক একটু বৃষ্টি দিলে ভালো হইতো। এপ্রিলের শেষ সপ্তাহে গরমের তীব্রতা বেড়ে যায়। 26 ও 27 তারিখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মাসের শেষ দিনে হয় নতুন রেকর্ড, জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস। 11 এপ্রিল থেকে প্রথমে মৃদু, তারপরে মাঝারি এবং আস্তে আস্তে 16 এপ্রিলের পরে তীব্র তাপপ্রবাহ রূপ নেয় এবং পুরো এপ্রিল জুড়েই এটা অব্যাহত থাকে। কর্কট ক্রান্তি রেখা সংলগ্ন চুয়াডাঙ্গায় বনভূমি ও পর্যাপ্ত জলাশয় না থাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের সমতল থেকে আসা লু হাওয়ার কারণে গরম বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গাছপালা কেটে ফেলা হয়েছে, নগরায়ণ করতে যেয়ে রাস্তাঘাট নতুন নির্মাণ করতে যেয়ে বনায়ন করার কমে গেছে, ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর সর্বশেষ কারণটা হলো এখানে জলাধার নাই বললেই চলে, একেবারেই জলাধার কমে গেছে। যেগুলো খাল বিল অবশিষ্ট আছে সেগুলো কোথাও পানি নাই। এপ্রিল জুড়ে জেলায় মাত্র একদিন বৃষ্টি হয়েছে 1.6 মিলিমিটার, যা তাপমাত্রা কমাতে তেমন কোনো অবদান রাখতে পারেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র তাপপ্রবাহে বাগান থেকে ঝরে পড়ছে লিচুর গুঁটি। ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লিচু চাষিরা। অনেক বাগানে হয়ে পড়ছে লিচু শূন্য। গাছে কীটনাশক, বিভিন্ন অনুখাদ্য প্রয়োগেও মিলছে না প্রতিকার। লিচুর গুটি রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তীব্র তাপপ্রবাহে দিনাজপুরের বাগানগুলো থেকে ঝরে পড়ছে লিচু। গুটি ঝরে পড়ায় অনেক বাগানই এখন লিচু শূন্য। 3টা বাগানে নেওয়া আছে 8 লাখ, মনে কর ঝরে তো পড়ে গেছে, এখন তো লিচু নাই। মুকুট আসছিল, সব জ্বলে গেছে। আর এবার আশা করা যায় না যে ভালো মতো লিচু হবে।
বৈশাখের খরতাপে পড়ছে রাজশাহী। বাগানগুলো লিচুর মুকুলে ছেয়ে গেলেও এখন ঝরে পড়ছে গুটি। এতে শঙ্কিত হয়ে পড়ছে বাগান মালিকরা। বাড়তি পরিচর্যাতেও মিলছে না প্রতিকার। পানি দিছি, প্রচণ্ড রোদ খরার কারণে আমাদের গাছের লিচু ঝরে যাচ্ছে। তাপপ্রবাহে গুটি ঝরে পড়ায় পাবনার বাগানগুলো লিচু শূন্য হয়ে পড়েছে। ফলন নিয়েও চরম দুশ্চিন্তায় বাগান মালিক ও চাষিরা। এইবার প্রচুর পরিমাণে ময়লাই ছিল কিন্তু ময়লাসে কি লাভ হলো। নাটোরের শিলাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের কারণে গাছ থেকে ঝরে পড়ছে লিচু। এতে বড় অঙ্কের ক্ষতির মুখে বাগান মালিকরা। আমি ঋণ পাতি করে কিনছি, সেই ঋণ আলাদা এখন চাপ দিচ্ছে, আমি ঋণ দিব কোথা থেকে। প্রতি বছরে যা পাওয়া যায় এবার তার 10 বছর ভিতরে এরকম হয়নি আর কি আমাদের। গুটি ঝরে পড়ার পাশাপাশি শুকিয়ে তামাটে রং ধারণ করেছে লিচু। যেখানে যতটুকু পারবো আমরা সেচের মাধ্যমে মাটিতে রসের ব্যবস্থা করব। পাশাপাশি যদি আমরা লিচু গাছে যদি মালচিং করে দিতে পারি কিছু খড় টড় দিয়ে একবার সেচ দিয়ে, তারপরে সেক্ষেত্রে অনেকটা আমরা সেক্ষেত্রে কিছুটা এই বিভিন্ন সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। লিচু রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 2013 সাল থেকে প্রতি বছর পানি কমছে পদ্মায়। এই সংকটের কারণে রাজশাহীতে 2011 সালে করা একটি শোধনাগার বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। এমন বাস্তবতার মাঝে গোদাগাড়ি পয়েন্টে 4.5 কোটি টাকার বেশি ব্যয়ে আরও একটি শোধনাগার করা হচ্ছে। এটিও ভবিষ্যতে কার্যকর থাকবে না বলে আশঙ্কা সুশীল সমাজের প্রতিনিধিদের। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 2013 থেকে 23 সাল পর্যন্ত পদ্মায় পানির উচ্চতা কমেছে 10 মিলিমিটার। ভারতের সঙ্গে এই নদীর পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে 2025 সালে। এতে নদীর উচ্চতা আরও কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। শুকনো মৌসুমে নগরীতে প্রতিদিন পানির চাহিদা 13 কোটি লিটার। ওয়াসা যোগান দেয় 10 কোটি 70 লাখ লিটার। ঘাটতি পূরণে পদ্মা নদীর গোদাগাড়ি পয়েন্টে চীনের সঙ্গে যৌথ শোধন প্রকল্প করছে বাংলাদেশ, যার খরচ 4.5 কোটি টাকার বেশি। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে পরে এখন যে আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে চাহিদাটা আছে, বিশেষ করে গ্রাউন্ড ওয়াটারের যে সমস্যাটা আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে প্রতিনিয়ত ডিক্লাইন করছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে। নিরাপদ পানি, যেটি আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা আছে, সেটি পূরণ করতে আমরা সক্ষম হব। তবে এর আগেও ওয়াসার 100 কোটি টাকার প্রকল্প খুব একটা কাজে না আসার অভিযোগ রয়েছে। এতে আস্থা কমেছে নাগরিকদের। পদ্মায় পানি কমতে থাকায় নতুন প্রকল্প নিয়েও আশাবাদী হতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা। 26 সালে কিন্তু এই পানি চুক্তি, যেটা ফারাক্কা চুক্তি, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু না। ওয়াসা পানির বিল বাড়িয়েছে, বুঝতে পারছেন, কিন্তু ওদের যে সেবা দেওয়ার কথা ছিল আমাদের নাগরিক সমাজের কাছে, সেই সেবা নাগরিকরা আসলে পাচ্ছে না। কারণ এখনও ওই পানি ওই আগের মতোই, আগে যে সেবা পানির দাম বাড়ানোর আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় রয়ে গেছে। 2011 সালে রাজশাহী শ্যামপুরে 103 কোটি টাকা ব্যয়ে একটি শোধনাগার করে সরকার। তবে পদ্মায় পানি সংকটে বছরের বেশিরভাগ সময় সেটি বন্ধ থাকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জীবনভর সাধনায় ধ্রুপদ ও খেয়াল গায়কীকে যন্ত্রসঙ্গীতে মিলিয়ে মাইহার ঘরানা প্রবর্তন করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণে রাজধানীতে হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের আসর। ছায়ানট মিলনায়তনে সুরের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করেন দুই বাংলার শিল্পীরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের খবরে। রেজিস্ট্রেশনবিহীন ওষুধে সয়লাভ নওগাঁর বাজার। ব্যবসায়ীরা বলছেন চিকিৎসকরা ব্যবস্থাপত্রের লেখার কারণে ব্যবসার স্বার্থে এসব ওষুধ তারা দোকানে রাখতে বাধ্য হচ্ছেন। রেজিস্ট্রেশনবিহীন ওষুধ না লেখার দাবিতে এরই মাঝে তারা আন্দোলনেও নেমেছেন। আর সিভিল সার্জন বলছেন চিকিৎসকদের সাথে আলোচনা করে এসব ওষুধ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্যাম্পু, সাবান, ফুড সাপ্লিমেন্টস ও ভেষজ সহ 2 শতাধিক রেজিস্ট্রেশনবিহীন ওষুধ অবাধে বিক্রি হচ্ছে নওগাঁর বাজারে। এসব ওষুধ বন্ধে অভিযান চালিয়ে সম্প্রতি 2টি ফার্মেসির বিরুদ্ধে মামলা করেছে ওষুধ প্রশাসন।
এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ লেখা বন্ধ না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অযৌক্তিক। ডাক্তাররা লিখতেছে সেই ফুড সাপ্লিমেন্ট আমরা যখন বিক্রি করতেছি তখন দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তারা এসে আমাদেরকে ফাইন করতেছে, অথচ ডাক্তারদেরকে কিছু বলতেছে না। যে এই আনরেজিস্টার্ড প্রোডাক্টগুলো ডাক্তার লেখা বন্ধ করুক, আর আমরা এখান থেকে আমরাও যেন বিক্রি না করি। চিকিৎসকরা না লিখলে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে দাবি ওষুধ ব্যবসায়ী নেতাদের। রেজিস্টার্ড ডাক্তাররা লিখতেছে, অথচ লাইবিলিটিতে পড়তেছে আমাদের কেমিস্ট্রির উপর। একটা প্রেসক্রিপশন হচ্ছে, যদি ফুড সাপ্লিমেন্টারি না থাকে তাহলে ওই ওষুধ আর দিচ্ছে না। ফুড সাপ্লিমেন্টারি বা আনরেজিস্টার্ড প্রোডাক্ট যেন কোনো ডাক্তার না লেখে। বিক্রি করার জন্য অপরাধ হলাম, কিন্তু যিনারা প্রেসক্রিপশন করতেছে, ছাড়পত্র দিচ্ছে, তিনি একজন প্রফেসর, রেজিস্টার্ড ডাক্তার, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। উৎপাদন সোর্সটাকে আগে ধরতে হবে, তারপর রাস্তায় আসতে হবে। এসব ওষুধ নিয়ে বিক্রেতা ও চিকিৎসক দুই পক্ষেরই দায়বদ্ধতা আছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। ওষুধের যে দোকানগুলো আছে, লাইসেন্স দেওয়ার সময় তাদের একটা শর্তই আছে, তারা আনরেজিস্টার্ড প্রোডাক্ট দোকানে রাখতে পারবে না। চিকিৎসকরা কোনোভাবেই আনরেজিস্টার্ড কোনো মেডিসিন তারা লিখতে পারবে না তাদের প্রেসক্রিপশনে। তারপরেও যদি তারা লেখে, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে ওষুধ ও কসমেটিক্স আইন 2023 সংশোধনের দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে ভোগান্তিতে বগুড়া ও গাইবান্ধা 6টি উপজেলার মানুষ। বগুড়ার করতোয়া নদীর ওপর ফতে আলী সেতু নির্মাণ না হওয়ায় বাঁশের সেতু দিয়েই পারাপার করতে হচ্ছে, আর যানবাহন ও পণ্য যাচ্ছে অনেকটা পথ ঘুরে। দুর্ভোগ কমাতে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বগুড়া শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর উপর ফতে আলী সেতু নির্মাণ কাজ শুরু হয় গত বছর মে মাসে। আগামী জুনের আগেই নির্মাণ শেষ হবার কথা থাকলেও তা হচ্ছে না। সময় মতো সেতুর কাজ শেষ না হওয়ার ফলে গাইবান্ধার সাঘাটা উপজেলার মতোই বগুড়ার সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি, ধুনট ও সদর উপজেলার প্রায় 2 লাখ মানুষকে নরবরে বাঁশের সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে। দেখা যাচ্ছে অনেকদিন ধরে এই ব্রিজ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এই কষ্টের মধ্যে কিছুদিন পর বর্ষাকাল আসবে, বর্ষাকালে আরও বেশি কষ্ট। ব্রিজটা সম্পূর্ণ করার জন্য আমরা আবেদন রাখছি, যারা প্রকল্প হাতে নিয়েছেন তাদের কাছে এই ব্রিজটার জন্য জরুরি ভিত্তিতে আমাদের সাহায্যের জন্য এই ব্রিজটা যেন উন্নয়ন হয়। ব্রিজের পাশে যে ডাইভারশন যে ব্রিজটা দেওয়া হয়েছে, বাঁশের ব্রিজ, এটা অত্যন্ত রিস্কি। এমনও হতে পারে যে বন্যার সময় এই ব্রিজ ভেঙে গেলে পারে মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 1 বছরে মাত্র 6টি পিলার হয়েছে, সেই 6টি পিলারের মাত্র কিছু অংশ হয়েছে। কর্মকর্তারা বলছেন 226 ফুট দৈর্ঘ্য এবং 40 ফুট প্রশস্ত সেতুটির নির্মাণ শুরুর পর কিছু সমস্যা দেখা দেয়। এবছরের মধ্যেই ফতে আলী সেতুর নির্মাণ কাজ শেষ হবে জানালেন প্রকৌশলী। মূলত ল্যান্ড অ্যাকুইজিশনের একটা চ্যালেঞ্জ ছিল, সেই অ্যাকুইজিশনের কাজও আমরা শেষ করেছি এবং আমরা অধিগ্রহণকৃত জমির উচ্ছেদ আমরা এই গত রমজানের মধ্যে আমরা করেছি। এখন ফতে আলী এন্ডের যে অ্যাপার্টমেন্ট এবং পাইলের যে কাজটা আছে, সেই কাজটা আমরা অতি শীঘ্রই শেষ করব। প্রায় 38 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দৃষ্টিনন্দন এই সেতুর নকশা করা হয়েছে রাজধানীর হাতিরঝিলের সেতুর আদলে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক সমিতির আন্দোলনের জেরে দ্বিতীয় দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে হল ছাড়তে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস দেয়া হলেও অনেকেই কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অবস্থান করছেন হলেই। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সব শিক্ষার্থী হল ছাড়ছেন না, কর্তৃপক্ষের নির্দেশ না মানার কারণ কি বলছেন তারা? আর এই শিক্ষক উপাচার্যের দ্বন্দ্বের সমাধানে কোনো উদ্যোগের কথা কি কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসলে আজকে সকাল থেকেই শিক্ষার্থীদেরকে 5টি বাস দিয়েছে তা বাড়ি ফিরে যাওয়ার জন্য। যারা আসলে বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে চান প্রশাসনের সিদ্ধান্ত মেনে, তারা কিন্তু এই বাসগুলো দিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু শিক্ষার্থী সেই বাসগুলোকে বাধা দিচ্ছে, যারা আসলে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিলেন। তারা আসলে চান যে বিশ্ববিদ্যালয় যেন বন্ধ না হয়, হলগুলো যেন
খালি না হয়, স্টুডেন্টরা যেন এই বিশ্ববিদ্যালয় ছেড়ে না যান, তারা কিন্তু সেটি চান এবং তারা কিন্তু এই বাসগুলোকে আটকে দিয়েছেন। অন্যদিকে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু আমরা দেখেছি যে তারা সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে প্রস্তুতি নিয়েছিল বাড়িতে যাওয়ার জন্য, সেটি কিন্তু এখন হচ্ছে না। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আসলে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছে না, প্রশাসনের বাস ব্যবহার করে আসলে তারা অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, এই একটি অভিযোগ করে কিন্তু এখন এই বাসগুলোকে আটকে দেওয়া হচ্ছে। আর একটি বিষয়ে, আমরা গত মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বন্ধ দেওয়ার যে ঘোষণা করা হয় এবং হল ত্যাগ করার জন্য গতকাল বিকাল 4টা পর্যন্ত শেষ সময় ছিল, সেই সময়ের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা হল ছেড়ে যায়নি। তারা বলেছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা মানে না। তারপরও আমরা দেখেছি যে গতকাল দুপুরে যখন আন্দোলন হয়েছে, সেই আন্দোলন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়কে আসলে খোলা রাখতে হবে। তারা তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং হলের যে কার্যক্রম সেটি আসলে তারা চায়। তো এই মুহূর্তে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। আসলে এই বাসগুলো কি শিক্ষার্থীদেরকে কি নিয়ে যাবে কি যাবে না, এই বিষয়টি নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। শিক্ষার্থীরা কেউ বাসগুলোকে বাধা দিচ্ছেন, আবার কেউ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখন শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চান, কিন্তু যদি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, হল বন্ধ থাকে, তারা আসলে এখানে থেকে কি করবেন সেই বিষয়টিকে চিন্তা করে কিন্তু তারা আসলে হল ছাড়ছেন। আর আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ফোনটি রিসিভ করেননি। আসলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করবে যদি বাসগুলো না ছাড়ে, তারা কোথায় যাবে সেই বিষয়ে আসলে কোনো আমরা কিন্তু জানতে পারিনি। আর গতকাল প্রক্টর বলেছিলেন আসলে যেহেতু শিক্ষার্থীরা হলগুলোকে সিলগালা করা হয়নি, অর্থাৎ যারা হলে থাকতে চান তারা কিন্তু হলে থাকতে পারবেন, সেক্ষেত্রে প্রভোস্টের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নিয়ে তারা শান্তিপূর্ণভাবে হলে থাকতে পারবেন। আর তবে প্রশাসনের সিদ্ধান্ত হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ে এক ধরনের বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। আর এই ব্যাপারগুলো আসলে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। তারপরেও আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আসলে শিক্ষকরা ক্লাসে এবং একাডেমিক যে কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় এবং হলগুলো বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তবে আসলে এখান থেকে কি সিদ্ধান্ত আসে আর ছাত্ররাই বা কি সিদ্ধান্ত নেয়, আসলে সেটি এখন সময়ের ব্যাপার। তো এই ছিল আমার কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি কমতে পারে সর্বোচ্চ 14%। বিভিন্ন দেশে শুল্ক আরোপের ফলে রপ্তানি কমার আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও করণীয় নিয়ে প্রকাশিত এডিবির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এমন অবস্থায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করে সংস্থাটি। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে বাংলাদেশ। এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে। দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে বলা হয়, এলডিসি উত্তরণের পর বেড়ে যেতে পারে রপ্তানি পণ্যের শুল্কের হার। শুল্ক আরোপিত হলে রপ্তানি 5.5 থেকে 14% পর্যন্ত কমে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, এলডিসি উত্তরণের পর কানাডায় পণ্য রপ্তানির ক্ষেত্রে 16% পর্যন্ত, ভারতে 8.6, জাপানে 8.7 ও চীনে রপ্তানির ক্ষেত্রে 7% শুল্ক আরোপিত হতে পারে। এছাড়া আমদানিতে ভারতের অগ্রাধিকার তালিকায় নেই এমন অনেক পণ্য আবারও নেতিবাচক তালিকায় ঢুকে যেতে পারে। দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য না আসার কারণ হিসেবে প্রণোদনা বৈষম্যের কথা বলছে এডিবি। তারা বলছে, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় রপ্তানি খাতে যে প্রণোদনা দিয়েছে তা অনেক ক্ষেত্রেই তৈরি পোশাক খাতকে উদ্দেশ্য করে প্রণয়ন করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুসারে 2000 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ তার জিডিপির মাত্র 1% মতো এফডিআই পেয়েছে। এডিবি বলছে, একদিকে বাংলাদেশে এফডিআই কম, অন্যদিকে বেশিরভাগ বিদেশি বিনিয়োগই তৈরি পোশাক খাত কেন্দ্রিক।
রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতে মুদ্রার বিনিময় হার নির্ধারণে আরও দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়েছে এডিবি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 3 মাসে 767 পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। ধারাবাহিক দরপতনে বাজার মূলধন কমেছে প্রায় 86,000 কোটি টাকা। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন মার্জিন ঋণযুক্ত বিও হিসাবে ফোর্সড সেল বেড়েছে। যদিও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে দরপতনের বাজারে ঋণের টাকা ফেরত পেতে এমন বিক্রি স্বাভাবিক। চলতি বছর 18 জানুয়ারি 35 কোম্পানি বাদে 321টির ফ্লোর প্রাইস তুলে নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরের কার্যদিবসেই প্রায় সব শেয়ারের দরপতনে ডিএসইর প্রধান সূচক কমে 116 পয়েন্ট। এরপরও কয়েকদিনের ব্যবধানে 2 দফায় আরও 29টির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এতে গত 3 মাসে দফায় দফায় সূচকের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে 11 ভাগের বেশি। এ সময় ফোর্স সেল করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তুলে নেয় হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এই যে ধারাবাহিক পতন, এতে তো মনে হচ্ছে যে ফিরে দাঁড়ানোর কোনো উপায় তো দেখতেছি না, প্রতিদিনই মাইনাস হচ্ছে। প্রথম 5 থেকে 6 মিনিটে 20 পয়েন্ট প্লাস হয়ে গেল, কিন্তু পরবর্তী 3-4 মিনিটের মধ্যে দ্রুত এটা মাইনাসে চলে গেল। এটা কিভাবে সম্ভব যদি ফোর্স সেল ওইভাবে না হয়? বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে 2010 সালের পুঁজিবাজার ধসের ঘটনায় তারা ঋণের পুরো অর্থ ফেরত পায়নি। এবারও দরপতনে মার্জিন ঋণ নেওয়া অনেক হিসাবই ঝুঁকিতে পড়েছে। আজকে যেটা ফোর্সেলে পড়ে নেয়, কালকে যদি বাজার পড়ে তো সেটা ফোর্সেলে আসাটা স্বাভাবিক। তো এই ফোর্সেলটা আবার আপনি যে বন্ধ করে দেবেন সেটারও সুযোগ কম। কারণ কি, যারা ফাইন্যান্স করছে তারা তো বিভিন্ন ব্যাংক থেকে বড় করে ফাইন্যান্স করছে, তারা তো মার্কেট সিচুয়েশন কনসিডারেশন নেবে না, তারা অন টাইম রিপেমেন্টটা চাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে চলতি বছর মার্চ পর্যন্ত 3 মাসে নিট বিদেশি বিনিয়োগ ঋণাত্মক। সেই সঙ্গে ব্যাংকে সুদের হার বাড়ায় শেয়ার বাজারে তারল্য সংকট বেড়েছে বলে মত বিএসইসির এই কর্মকর্তার। ইন্টারেস্ট রেটটা বেশি হওয়ার কারণে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি কস্ট সেটা অনেক বেড়ে গেছে, যে কারণে কিছু ফান্ড ক্যাপিটাল মার্কেট থেকে মানি মার্কেটে করছে, এর কারণে কিছুটা তারল্য সংকট দেখা দিছে। বিএসইসি বলছে শেয়ার বাজারে শিগগিরই কয়েকটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সিএমএসএফ যোগান দেবে 100 কোটি টাকা। উৎসাহিত করা হচ্ছে ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগও। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে রাজধানীতে হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের আসর। ছায়ানট মিলনায়তনে সুরের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করেন 2 বাংলার গুণী শিল্পীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে শাস্ত্রীয় রাগ আর সুরের মূর্ছনায় বিমোহিত হন শ্রোতারা। শারদ, তবলা, সারেঙ্গি আর ভায়োলিনের সুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর মাইহার ঘরানা পরিবেশন করেন 2 বাংলার শিল্পীরা। এই সঙ্গীত সন্ধ্যায় অংশ নেন সৌরভ গুহ, প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়, দীপ্তনীল ভট্টাচার্য, আফসানা খান, সিরাজ আলী খান সহ বেশ কয়েকজন শিল্পী। ওয়ার্কশপ করিয়ে যাতে এটা আরও ছড়িয়ে পড়ে সেটার অনুপ্রেরণা জাগানোর, এইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কলকাতাতেও স্কুল রয়েছে, সেখানেও আমরা প্রচুর বাচ্চাদের এবং বিভিন্ন বয়সের মানুষরা শিখতে আসেন। মিউজিক শেখার মতো মানুষের ধৈর্য কমে গেছে আসলে। তো আমাদের এটাই প্রচেষ্টা যে মানুষ ভালো লাগুক, ভালো লেগেই এখানে আসুক, এসে আরও মানুষ অডিয়েন্স তৈরি হোক, এর থেকে আরও আর্টিস্ট তৈরি হোক। 2 দেশের কাজকে নিয়ে এক নিয়ে কাজ করা, কোলাবোরেট করে কাজ করা। আমার যদি পার্সোনাল কোনো আসতে ইচ্ছা হয় আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই কাজ করব, কারণ এটা এই মাটি আমারও, ওই মাটিও আমার। জীবনভর সাধনায় ধ্রুপদ ও খেয়াল গায়কীকে যন্ত্রসঙ্গীতে মিলিয়ে মাইহার ঘরানা প্রবর্তন করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। উপমহাদেশ ছাড়িয়ে পাশ্চাত্যেও জনপ্রিয় করেন তিনি। তার সৃষ্টির স্মরণ ও সংরক্ষণে শাস্ত্রীয় সঙ্গীতের এই আয়োজন। শুদ্ধ সঙ্গীতের চর্চা বাড়াতে নিয়মিত এমন সম্মেলন আয়োজন করতে চান আয়োজকেরা। আমাদের শুদ্ধ সঙ্গীতের যে প্রচেষ্টা বা শুদ্ধ সঙ্গীতে যে আমরা প্রসারের চেষ্টা করছি, ধরে রাখছি, সেটার জন্য এটা আমাদের শক্তি বলে আমরা মনে করব। অনুষ্ঠানটি যৌথ উদ্যোগে রয়েছে ওস্তাদ শাহাদাত খান মিউজিক ফাউন্ডেশন, আশিস খান স্কুল অব ওয়ার্ল্ড মিউজিক এবং পশ্চিমবঙ্গের মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।